দর্শক, আগস্ট মাস শুরু হয়েছে। আগস্টের 5 তারিখের মধ্যে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের যে দিবস, সেই দিনের মধ্যে অথবা সেই দিন জুলাই জাদুঘর যেটা তৈরি করা হচ্ছে সেটা উদ্বোধন করা হবে বলে মনে করা হচ্ছে। গণভবনকে জুলাই জাদুঘর করা হয়েছে, যে গণভবনটা প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, এবং প্রধানমন্ত্রীর বাসভবনকে জুলাই জাদুঘর করার ফলে এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি থাকার জায়গা পাচ্ছেন না, তিনি তার ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন। এটা একটা রাষ্ট্রের জন্য খুবই কলঙ্কজনক একটা ব্যাপার যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থাকার জায়গা নাই। জুলাই জাদুঘর বানানো হয়েছে গণভবনকে। এটা যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা যে রাজনৈতিক প্রতিহিংসার সিদ্ধান্ত, সেটা প্রমাণিত হয় আজকের প্রধানমন্ত্রীর থাকার জায়গা যখন নাই তখনকার দৃশ্য দেখে। জুলাই জাদুঘর কি অন্য কোনো জায়গায় বানানো যেত না? কিংবা জুলাই আন্দোলন একটা সরকার বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে আলাদা জাদুঘরের প্রয়োজন হলো কেন? এই প্রশ্নটাও অনেকে করছেন। কারণ 90-এর যে স্বৈরাচার পতন আন্দোলন, এবং সেখানে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবথেকে বড় চরিত্র হয়ে ওঠা নূর হোসেন, যিনি গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, বুকে পিঠে খালি গায়ে রং দিয়ে লিখে এরশাদ সরকারের চক্ষুশূল হয়েছিলেন এবং তাকে গুলি করে মারা হয়েছিল, সেই নূর হোসেন আমাদের গণতন্ত্রের অন্যতম একজন প্রতীক হয়ে ওঠা। সেই স্বৈরাচার পতন আন্দোলনকে নিয়ে কি স্বৈরাচার জাদুঘর তৈরি করা হয়েছে বাংলাদেশে? কিংবা স্বৈরাচার পতনে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনের সৈনিকরা পরবর্তীতে কি কোনো রাজনৈতিক দল তৈরি করেছে? তাদেরকে কি পরবর্তীতে ওই আন্দোলন শেষে আসা বিএনপি সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে? দেয়নি, কোনো কিছুই হয়নি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, স্বৈরাচার পতন আন্দোলন, সেটাও সরকার পতন আন্দোলন ছিল, শেখ হাসিনার এটাও সরকার পতন আন্দোলন। এই দুই সরকার পতন আন্দোলনে ওখানে নূর হোসেন অন্যতম একটা বড় চরিত্র, বাংলাদেশের গণতন্ত্রের সবথেকে বড় চরিত্র হয়ে উঠেছিলেন। তার চাইতেও বড় চরিত্র হিসেবে এখন দেখা হচ্ছে আবু সাঈদকে, রংপুরে যিনি 2 হাত পাখার মতো মেলে পুলিশের সামনে দাঁড়ালেন। হতে পারে দৃষ্টিভঙ্গি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, কিন্তু স্বৈরাচার পতনে আমাদের জাদুঘর প্রয়োজন হয়নি। কিন্তু আজকের শেখ হাসিনাকে যখন আমরা স্বৈরাচার বলছি, তখন এই স্বৈরাচার পতনে আমাদের জাদুঘর প্রয়োজন হতেই পারে, সেটাকেও স্বাগত জানানো উচিত। কিন্তু সেটা কি প্রধানমন্ত্রীর বাসভবনকে করার কোনো বাস্তবতা কিংবা যুক্তি আদতেও গ্রহণযোগ্য হতে পারে? এখন প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন যেটা, সেই জায়গাটায় যে জাদুঘর তৈরি করা হলো, জুলাই জাদুঘর, সেটা উদ্বোধন হবে। এবং এই জাদুঘর, আপনাদের কাছে তথ্য আছে কিনা জানি না, এই জাদুঘর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর। আবারও বলছি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর জুলাই জাদুঘর। এখন এই উদ্বোধনের আগে পর্যন্ত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর হচ্ছে বাংলাদেশের শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর। এটাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জায়গা জুড়ে জাদুঘর আছে। যে জাদুঘরকে অতিক্রম করবে জুলাই জাদুঘর উদ্বোধনের পরে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তো বটেই, পৃথিবীর অন্যতম বৃহৎ জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করবে। তার মানে আমাদের মুক্তিযুদ্ধের চাইতেও, মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলন, এগুলোর চাইতেও শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনটা পৃথিবীর ইতিহাসে অনেক বেশি মর্যাদা সম্পন্ন বলে ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। চলুন আমরা পৃথিবীর বেশ কিছু বিখ্যাত জাদুঘর এবং সেই জাদুঘরের আয়তন, জাদুঘরের জমি, এগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে জুলাই জাদুঘরকে গণভবনকে যেটা জাদুঘর বানানো হয়েছে, সেটার কানিকোনা অংশ জায়গা কি পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম জুলাই জাদুঘর, যেটা গণভবনকে জাদুঘর করা হয়েছে। আপনারা কি জানেন যে গণভবনের যে জমি, সেই জমির পরিমাণ কত? অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, এই জমির পরিমাণ 17.4679 একর, মানে প্রায় 17.5 একর। 1 একর সমান যদি 3.03 বিঘা ধরি, যেটা ইকুয়েশন তাই দাঁড়ায়, তাহলে এই মানে গণভবনের জমির পরিমাণ প্রায় 53 বিঘা জমির উপরে জুলাই জাদুঘর তৈরি হয়েছে। আপনারা কি জানেন যে 2017 সালে আগারগাঁতে নতুন করে যে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরাই যে তৈরি করেছেন, কিন্তু সরকার জমি দিয়েছে। সেই জমির পরিমাণ কত? 2 বিঘার একটু বেশি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের জমির পরিমাণ 2 বিঘার একটু বেশি। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের জাদুঘরের জায়গা 53 বিঘা। তার মানে হচ্ছে যে মানে প্রায় আপনার মুক্তিযুদ্ধ জাদুঘরের চাইতে 27 গুণ বড় এই জাদুঘর, যেটা শেখ হাসিনার একটা সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। এ তো গেল যে মুক্তিযুদ্ধকে কত ছোট করা যায়, ডক্টর ইউনূসের মেটিকুলাস সেই ডিজাইনের অংশ এটা। যে দেশে মুক্তিযুদ্ধ জাদুঘর, মহান 71-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে জাদুঘর, সেই জাদুঘর 2 বিঘা জমি পায়, সেই দেশে একটা সরকার পতন আন্দোলনের জাদুঘর তৈরি করা হয় প্রায় 53-54 বিঘা জমি নিয়ে। আবার দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে সর্ববৃহৎ জাদুঘর, যেটা ঢাকার শাহবাগস্থ যে জাতীয় জাদুঘর, আমাদের জাতীয় জাদুঘর, সেই জাতীয় জাদুঘর নির্মিত হয়েছে 8.63 একর জমিতে। 8.63 একর মানে হচ্ছে যে 26 বিঘা 26 বিঘা জমির ওপরে এই মানে জাতীয় জাদুঘর অবস্থিত। এই যে জাতীয় জাদুঘর, এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জায়গা নিয়ে গঠিত এই জাদুঘর, তৈরি করা এই জাদুঘর। এখানে আমরা বলছি যে 25 বিঘা জমিতে যদি এই জাদুঘর হয়ে থাকে, তাহলে জুলাই জাদুঘর হচ্ছে সেটা 53-54 বিঘা জমির ওপরে। তার মানে এই মুহূর্তে আগামী 5 তারিখের মধ্যে জুলাই জাদুঘর যখন উদ্বোধন করা হবে, তখন জুলাই জাদুঘর হয়ে যাবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর। এবার আসি যে আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় জাদুঘর কোনটা। আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় জাদুঘর ফ্রান্সের প্যারিসে অবস্থিত লুভর জাদুঘর, যার মোট ফ্লোর ও ভূগর্ভস্থ ভূ উপরিস্থ ক্ষেত্রফল প্রায় 7,58,000 বর্গ মিটার। 7,58,000 বর্গ মিটার, বা মানে মূল যে ভবন চত্বর, সেই ভবন চত্বর হচ্ছে 3,60,000 বর্গ মিটার। অন্যদিকে একক কোনো সভ্যতার উপরে ভিত্তি করে তৈরি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর হলো মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যা প্রায় 50 হেক্টর বা 5 লক্ষ বর্গ মিটার জমির ওপরে নির্মিত। 50 হেক্টর জমি, এই 50 হেক্টর জমিতে কত একর হয় সেটা মানে যদি আপনি হিসাব করেন, তাহলে আমাদের জুলাই জাদুঘরের চাইতে অন্তত 4 গুণ বড় হয় এই জাদুঘর। পৃথিবীর সবথেকে প্রত্নতাত্ত্বিক বড় যে জাদুঘর মানে মিশরে, সেটা অবস্থিত। এই জাদুঘরের মানে মূল যে ভবন, সেই ভবন কিন্তু আবার অনেক ছোট। এরিয়ার কথা বলছি, এরিয়াটা অনেক বড়। আমি জুলাই জাদুঘরের ক্ষেত্রেও তো এরিয়ার কথাই বলেছি, সেই ক্ষেত্রে আবার আলাদা করে কাটছাট করার অপশন নেই। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানে জাদুঘর যেটা বললাম, শাহবাগ জাদুঘর। এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর হলো চীনের বেইজিংয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না, যার মোট নির্মাণ বা ক্ষেত্রফল প্রায় 2 লাখ বর্গ মিটার বা 2 লক্ষ বর্গ ফুট। এটি তিয়ানানমেন স্কোয়ারের পূর্ব পাশে অবস্থিত এবং একক ভবনের আয়তনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জাদুঘর। জাদুঘরের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে 2 লক্ষ বর্গমিটার যদি হয়, তাহলে 49
4-2 একর এই জায়গা হয়। একর এবং বর্গমিটারের হিসাব 1 একর সমান 4046 বর্গমিটার। তার মানে হচ্ছে যে 49 একর জমি নিয়ে মানে এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর হচ্ছে চীন। আর মানে আমাদের জুলাই জাদুঘর 17.5 একর জমি নিয়ে, তার মানে হচ্ছে যে মানে 3 ভাগের 1 ভাগের একটু বেশি জায়গা নিয়ে আমাদেরটা গঠিত। মানে আমরা রীতিমতো জুলাই জাদুঘরটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সঙ্গে যেন পাল্লা দিতে পারি এবং পৃথিবীর এই যে আগামীতে ইতিহাসে এগুলো মানে হিসাব হবে, আমি যেমন হিসাব করছি ইতিহাসে তেমনি এই হিসাবগুলো হবে। এই হিসাবগুলো যখন হবে তখন পৃথিবীর অন্যতম বৃহৎ জাদুঘরের তালিকায় জুলাই জাদুঘর আসবে, যেটা 53 বিঘা জমির ওপরে মানে গঠিত হয়েছে। এবার আসি যে এই যে জাদুঘর, মানে আমরা রেকর্ড করার মানে রেকর্ড তো একটা করেছি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর এখন আমাদের জুলাই জাদুঘর রেকর্ড করে ফেলেছি। এশিয়ার মধ্যে মানে 2-3 নাম্বারেই আমাদের জুলাই জাদুঘর চলে আসবে। পৃথিবীর মাঝে আপনি যদি 10টা মানে তালিকা করেন তাহলে আমাদের জুলাই জাদুঘর চলে আসবে, 10টাও লাগবে না, কম হবে। সেই ক্ষেত্রে আমরা অলরেডি রেকর্ড করে ফেলেছি, দক্ষিণ এশিয়ায় রেকর্ড করে ফেলেছি। এই রেকর্ড করতে গিয়ে কি কি কর্ম সম্পাদন করেছি আমরা এখানে দেখেছি 113 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এই জুলাই জাদুঘরে। এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়নি, কোনো বিল্ডিং, কোনো ইটের কাজ হয়নি, শুধুমাত্র গণভবন যেভাবে ছিল সেভাবেই একটু এখানে একটু ভাস্কর্য তৈরি করা, এখানে একটু পোস্টার লাগানো, এখানে একটু টেরাকোটা লাগানো, এখানে 2টা লাইট জ্বালানো, এখানে কয়েকটা মানে আর্কিটেকচারাল মানে স্ট্রাকচার তৈরি করা, কাঠ দিয়ে যেগুলো তৈরি করে যে ছোট একটা বোঝার জন্য যে এরকম একটা বিল্ডিং হবে, এই ব্যাপারগুলো তৈরি করা হয়েছে। এই ব্যাপারগুলো তৈরি করতে 113 কোটি টাকা, সাথে আবার জাতীয় জাদুঘর 30 কোটি টাকা অতিরিক্ত এখানে খরচ করেছে। তার মানে 143 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। এই 143 কোটি টাকা দিয়ে কি হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। যেটা হয়েছে সেটা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম, এটা ওটা ভাস্কর্য তৈরি করা। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার 2 দিন আগে রাতের অন্ধকারে মানে ভাইবা নেওয়া হয়েছে, ভাইবা নিয়ে চাকরি দেওয়ার পরে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, এরকম কাজও হয়েছে। ভুয়া মানে চাকরি, ভুয়া নাস্তার বিল, ভুয়া নামে ভাস্কর্য বানানো, কোনো অবকাঠামো নির্মাণ ছাড়াই 143 কোটি টাকার বিশাল বাজেট লোপাট করা, উপদেষ্টা নিজেই নিজেকে জাদুঘরের প্রধান কিংবা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা, বউয়ের প্রতিষ্ঠানকে ভুয়া ঠিকানা দেখিয়ে কাজ দেয়া, এরকম বহু অভিযোগ উঠেছে গণমাধ্যমে। একাধিক গণমাধ্যমের এরকম রিপোর্ট আমরা দেখেছি যে ঠিকানায় ডকুমেন্টারি বানাতে দেয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে আসলে অটোরিকশার গ্যারেজ। যে ঠিকানায় একটা কাজ দেওয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে দেখা যাচ্ছে যে গত 30 বছরে সেই ঠিকানায় এই নামে কেউ কখনো উঠাভাসা করেনি, এরকম নাম ব্যবহার করা হয়েছে। এবং মানে একটা রেকর্ড, পৃথিবীর বুকে একটা রেকর্ড গড়তে গিয়ে এবং সেই রেকর্ডের পেছনে আর একটা নতুন দুর্নীতির রেকর্ড গড়া হয়েছে। তাহলে কি এই দুর্নীতির রেকর্ডগুলোও কোনো একটা সময় হাইলাইট হয়ে এরকম রেকর্ড মানে পৃথিবীর কাছে উপস্থাপন করা হবে যে পৃথিবীতে জাদুঘর তৈরিতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে কোন জাদুঘরের ক্ষেত্রে? তখন কি জুলাই জাদুঘরের ক্ষেত্রে এই নামটা উঠে আসবে? যখন আগস্ট এবং 36 জুলাই যখন খুবই সন্নিকটে এবং জুলাই জাদুঘর যখন উপস্থাপন করা মানে উদ্বোধন করতে যাচ্ছে সরকার, তখন এই প্রশ্নগুলো মারাত্মকভাবে আমাদেরকে আহত করে। সব থেকে বেশি আহত করে যে দেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য 2 বিঘা 2.5 বিঘা জমি বরাদ্দ হয়, সেই দেশে একটি সরকার পতনের আন্দোলনের স্মৃতিকে ভাস্কর করার জন্য 53-54 বিঘা জমি বরাদ্দ করা হয়, যেটাকে অনেকে বলছেন নষ্ট করা হয়। এটা ইচ্ছা করলেই রাজধানীতে কোনো একটা বিল্ডিং কিংবা নতুন করে মানে তেজগাঁ, আগারগাঁ এইদিকে একটা নতুন করে বিল্ডিং করে সেটাকে আরও সুন্দর স্পেশালাইজড একটা জাদুঘর নির্মাণ করা যেত। প্রধানমন্ত্রীর বাসভবন নষ্ট না করে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতে দেওয়ার ব্যবস্থা করা যেত এবং এটা যে রাজনৈতিক প্রতিহিংসা বশত করা হচ্ছে না সেটাও প্রমাণ করা যেত। হয়েছে কি সেটা? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।